নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি এবং আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আত্রি। আর শুরুতেই মালদার দিকে নজর রাখতে হবে। মালদা তৃণমূল ঠাকুর ঘরে কে, এই প্রশ্ন উঠলেই কথায় কথা বাড়বে। টিকিট বিলি হয়েছে কিভাবে? ঋতব্রত শিবিরের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় তীরটা ছুঁড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। এবার তার বিরুদ্ধেই পাল্টা টাকা দিয়ে টিকিট নেওয়ার অভিযোগ। আমের জেলায় তৃণমূলের তীব্র কথার লড়াই। পঞ্চায়েত নির্বাচনে যারা জেলার টিকিট দেওয়ার দায়িত্বে ছিলেন তারা টিকিট বিক্রি করেছে। প্রসূন ব্যানার্জি যে কথাটা বলছেন, উনি তো নিজেই টাকা দিয়ে টিকিট নিয়েছেন। এটা তো উনি ধরা দিচ্ছেন যে উনি কিছু বিনিময়ে ওখানে টিকিট নিয়েছেন। বিধানসভা থেকে লোকসভা, তৃণমূল নেতারা আঙুল তুলছে দলেরই একদা সহকর্মীদের দিকে। মালদাও ব্যতিক্রম নয়। গণিখানের জেলায় ছন্নছাড়া তৃণমূলে তুমুল কাদা ছোড়াছুড়ি। পঞ্চায়েত ভোটে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ করেছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। টিকিট বিলিতে অভিষেকের দিকে আঙুল তোলেন ঋতব্রত তৃণমূলের শিবিরে থাকা চাঁচলের বিধায়ক। জেলার তৃণমূল নেতাদের একাংশের আবার অভিযোগ, টাকা দিয়েই টিকিট কিনেছেন প্রসূন, কিছুর বিনিময়ে টিকিট পেয়েছেন প্রসূন। অভিযোগ চাঁচলের প্রাক্তন তৃণমূল বিধায়কের। 2026-এ তৃণমূলের টিকিট বিলি নিয়ে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন প্রাক্তন বিধায়ক। টিকিট বিলি ঘিরে মালদায় তৃণমূলের তীব্র কথার লড়াই। উনিও তো ডাকাতি করে রানিং একটা বিধায়ককে চাতুর থেকে সরিয়ে উনিও তো কিছুর বিনিময়ে ওখানে টিকিটটা নিয়েছে। উনিও টাকা দিয়ে টিকিট পেয়েছেন। 2024 সালেও টাকা দিয়ে লোকসভার টিকিট পেয়েছিলেন। এটা তো বাস্তব। প্রসূন ব্যানার্জি টাকা ছাড়া টিকিট পায়নি, সমন মুখার্জি টাকা ছাড়া টিকিট পায়নি। এই মুহূর্তে ঋতব্রতপন্থী তৃণমূলের মালদার জেলা সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, ঋতব্রত শিবিরের প্রধান মুখপাত্র। 2024-এর লোকসভা ভোটে মালদা উত্তরে তৃণমূলের প্রার্থী ছিলেন প্রসূন। খগেন মুর্মুর কাছে বড় ব্যবধানে হেরে যান। এবার বিধানসভা ভোটে চাঁচলে অনায়াসে জয় পান তিনি, যেখানে বিধায়ক ছিলেন নিহার রঞ্জন ঘোষ। নিহার বুঝে উঠতে পারছেন না কেন তিনি টিকিট পেলেন না। এই প্রেক্ষিতে 2026-এ তৃণমূলের টিকিট বিলি নিয়ে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানালেন। বিধায়করাও কিভাবে টিকিট পেয়েছে সেটাও তো ইডি আর সিবিআই এর মাধ্যমে তদন্ত হোক না 2026-এ, তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে টিকিট কারা বিক্রি করেছে, সেই টাকা কোথায় গেছে। মালদায় টাকা নিয়ে টিকিট বিক্রি হয়েছে। অন্য দলের কেউ নয়, তৃণমূলের সব শিবিরের মুখে এক রা। ভাঙনের জেলায় ভাঙতে থাকা তৃণমূলে আর কিছু পড়ে রইল কি? মালদা থেকে শুভতোষের রিপোর্ট, টিভি9 বাংলা। এই মালদা জেলায় রাজনৈতিক দ্বন্দ্ব বা নানান আকচি যেমন সামনে আসে, তেমনি মালদা জেলা সীমান্তবর্তী জেলা হওয়ার জন্য একাধিক ইস্যুতে সবসময় সরগরম থাকে। অনুপ্রবেশ হোক, জাল নোট হোক, পাচার হোক। এবার নতুন একটা আশঙ্কা তৈরি হয়েছে টোটো চালকদের নিয়ে। বাংলাদেশ একদম নাগালে। বাংলাদেশিরা এখানে অনুপ্রবেশ করে টোটো চালিয়ে রোজগার করে বাংলাদেশে চলে যাচ্ছেন দিনের দিন। এমনই আশঙ্কা থেকে পুলিশ একেবারে অ্যাকশন মোডে নেমেছে মালদা জেলা জুড়ে। রাস্তায় টোটোর ভিড়, গন্তব্যে পৌঁছতে যাত্রীদের বড় ভরসা। কিন্তু এই নিরীহ টোটোর নেপথ্যে কি অন্য কোনো ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে? সকালে এপারে টোটো চালক, রাতে সীমান্ত পেরিয়ে ওপারের ঠিকানায়। সীমান্তবর্তী জেলা মালদা, নিরাপত্তা নিয়ে এমনিতেই হাজারো উদ্বেগ। তারপর নতুন চিন্তা বেআইনি টোটো। সরকারি পরিসংখ্যান বলছে জেলায় 8,000 টোটো চলে, কিন্তু বাস্তবে তো মালদার পথে প্রায় 50,000 টোটোর ভিড়। বাড়তি এই বেআইনি টোটো আসছে কোথা থেকে? আমাদের এখানে শহরের মধ্যে যা টোটো চলছে বাইরেকার বেশি টোটো, হ্যাঁ, ইংলিশ বাজারের মধ্যে বেশি কম টোটো। ওরা কোথা থেকে আসছে? বাংলাদেশ কিছু আছে, এসে চালিয়ে চলে যাচ্ছে, মালিকের গাড়ি রেখে দিয়ে বাস চলে গেল। সন্ধ্যা লাগলো, বাস 5টা বাজলে ওরা বাড়ি। ভাড়া দিয়ে দিচ্ছে, তো চলছে এইভাবে, কিন্তু ওইভাবে শহরে গ্যাদারিং লাগছে, যার জন্য আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যেটা হ্যাঁ, অনেকে আছে যে বাংলাদেশ থেকে পুরোপুরি তো বাংলাদেশিরা যায়নি, তাদের ধরতেও পারেনি পুলিশ এখনো, তাদেরকে দিয়ে গাড়ি চালাচ্ছে। যেখানে একজনের নামে একটা টোটো থাকার নিয়ম, সেখানে নাকি একজনের নামে 70 থেকে 80টা টোটো চলছে। অভিযোগ, তৃণমূল জমানায় চালকদের পরিচয় অধিকাংশ ক্ষেত্রেই নথিভুক্ত হয়নি। বাংলাদেশ থেকে এসে এপারে অবাধে টোটো চালাচ্ছেন ওপারের মানুষজন, এমনটাও অভিযোগ। শুধু যে জেলার মানুষের জীবিকায় টান পড়ছে তাই নয়, টোটো চালানোর অছিলায় জঙ্গি গোষ্ঠীগুলো এদেশে নিজেদের জাল বিস্তার করছে না তো? এই আশঙ্কা থেকে এবার বেআইনি টোটো চিহ্নিত করতে পথে নেমেছে মালদা পুলিশ। আইনিভাবে লাইসেন্স প্রাপ্ত টোটো চিহ্নিত করার কাজ শুরু হলো। এটা আমরা আরটিও ডিপার্টমেন্ট থেকে যে ভ্যালিড টোটো আছে ওটা সংখ্যা পেয়েছি। তারপরে কত বেআইনি টোটো চলছে আমরা সেন্সাস করব, বা এক লোকের কাছে কত টোটো আছে এটা সংখ্যা আমরা ধীরে ধীরে করবো, আর ওর বিরুদ্ধে আমরা ধীরে ধীরে ব্যবস্থা নেব। বাংলাদেশ লাগোয়া জেলা হওয়ায় আরও বেশি সতর্ক পুলিশ। সীমান্তবর্তী এলাকা আছে, প্রবলেম
সামান্য বাহন আর অনেক জায়গা হতে পারে। আমরা একটা ছোট স্টেপ নিয়েছি যেখানে টোটো চালকদের যে আইডেন্টিটি আছে ওটা ফিক্স করার জন্য, ওটা দিয়ে আমরা আশা করছি কি কিছুটা আমরা স্টেপ নিতে পারব। দেখা যাচ্ছে বহু ব্যবসায়ী যারা নিজের নামেই একাধিক টোটো নিয়ে ফেলেছে এবং সেই সমস্ত টোটোগুলো কোনো আইডেন্টিটি ছাড়া, পরিচয় ছাড়াই সেই সমস্ত ব্যক্তিদের তাদেরকে ভাড়ায় খাটাচ্ছে। যারা সেই সমস্ত টোটো চালাচ্ছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়, তারা কারা? তারা কি সকলেই ভারতীয়? এখন এটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে সুব্রত, TV9 বাংলা। জাতীয় সড়ক এক্সপ্রেসওয়েতে টোটো চালানোয় নিষেধাজ্ঞা। বড় রাস্তায় টোটো বন্ধ নিয়ে বিভিন্ন জেলা শাসকদের পাঠানো হয়েছে নির্দেশিকা। তিনি টোটো চলার বিরুদ্ধে নন, স্পষ্ট কথা পরিবহন মন্ত্রী। হাইওয়ে আর নয় টোটোর রানওয়ে। জাতীয় সড়ক থেকে এক্সপ্রেসওয়ে আর চালানো যাবে না টোটো। ডিএমএসপি কে বলা হয়েছে মেন রোড থেকে টোটো সরিয়ে দিন, আপনি টোটো চলুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মেন রোডে অনেক রকম ক্ষতি হয়ে যাচ্ছে। কারো রুজি রোজগার আমরা করছি না, কিন্তু এটা মানে একটা কন্ট্রোল থাকা দরকার। সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সুপ্রিম কোর্ট অর্ডার যে মেন রাস্তায় টোটো চলবে না, সেটাকে আমরা যাতে আমরা করতে পারি। কাছাকাছি যেতে মধ্যবিত্তের কাছে সস্তায় পুষ্টিকর এই টোটো। অলিগলি থেকে বড় রাস্তা, সর্বত্র যায় ব্যাটারি চালিত 3 চাকার এই যান। বহু মানুষের জীবিকার মাধ্যম, কিন্তু টোটোতে যাতায়াতের ঝুঁকিও রয়েছে। পলকা হওয়ায় একটু বেচাল হলেই উল্টে যাওয়ার সম্ভাবনাও প্রবল। গত কয়েক বছরে শহর থেকে গ্রামে লাফিয়ে লাফিয়ে বেড়েছে টোটোর সংখ্যা। সুযোগ বুঝেই যেমন খুশি ভাড়া হাঁকানোর অভিযোগ তো রয়েছে দীর্ঘদিনের। তার সঙ্গে হাজার হাজার টোটোর ভিড়ে জাতীয় সড়কে তীব্র যানজট তো রয়েইছে, ফলে বড় রাস্তায় কমছে গাড়ির গতি। ইতিমধ্যেই বড় রাস্তায় টোটো বন্ধ নিয়ে বিভিন্ন জেলা শাসকদের কাছে চলে গিয়েছে নির্দেশ। বড় রাস্তায় টোটো চলতে দেখা গেলেই আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। বন্ধ করলে একটু অসুবিধাই হবে, এটা ভালো করলে ভালো হয়। কি হলে সেটা আমাদের একটুখানি যেতে হয়, এই হিসেবে আমরা যাতায়াত করি। তাছাড়া আমরা উচিত একটা বড় অ্যাক্সিডেন্টেরও তো সম্ভাবনা। হ্যাঁ, অবশ্যই। এবারে আমরা এই মাজাল থেকে উঠেই এখানে যাব, এবার কি করবো? আমরা কোথাতে যাবো? একটুখানি তো আমাদের যেতেই হবে। গলিগুলো থেকে ভাড়া হয় না। এই তো মনে করুন আমি মাজাল মোড় থেকে উঠেছি, পানপুর মোড়ে যাবো, আমাকে তো রোড ব্যবহার করতেই হবে, একবার তো দিনে আসতেই হবে রোড। আমাদের মেন রোডে অবশ্যই ওঠানো উচিত নয়, ওই তো সার্ভিস দিয়ে যায় ওই জন্য। পরিবহন মন্ত্রীর স্পষ্ট কথা, তিনি টোটো চলার বিরুদ্ধে নন, তবে বড় রাস্তায় যাতে গাড়ির চালক নির্বিঘ্নে যেতে পারেন তার জন্যই এমন সিদ্ধান্ত। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। সিকিমে টানেল বিপর্যয়, বহু শ্রমিকের প্রাণ গিয়েছে, যার মধ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরাও আছেন। তাদের অনেক দায় দায়িত্ব, কাজের সংস্থান কম, তাই ভিন রাজ্যে গিয়েছেন কাজ করতে। তৃণমূল জামানায় ধীরে ধীরে কাজের পরিবেশ সংকুচিত হয়েছে, কর্মসংস্থানের অভাব তৈরি হয়েছে এই রাজ্যে, আর তার ফল এই। সিকিমে দুর্ঘটনা খুলে দিয়েছে বিতর্কের বাঁধ। মৃতদের মধ্যে অনেকেই বাংলা শ্রমিক। নিজের চেনা জায়গা ছেড়ে, সংসার ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে কেন গেলেন ভিন রাজ্যে? উত্তরটা সহজ, পেট চালাতে হবে তো, উপায় কি? মৃতদের তালিকায় নাম রয়েছে নাগরাকাটা ব্লকের মনমোহনধুরা গ্রামের যুবক অর্জুন সাঁওতালের। বাড়িঘরের হাল বলে দিচ্ছে কি দুরবস্থা তাদের। পরিবারের স্বার্থেই মাসখানেক আগে সিকিমে পাড়ি দেন অর্জুন। পরিবারে 4 ভাই, বাবা মার সংসার ছিল এবং সঙ্গে ছিল বৌদিরা। সব থেকে ছোট ছিল অর্জুন, বাড়তি উপার্জন করে ভালোভাবে সংসার চালাবে, সেই আশাতেই ভিন রাজ্যে যাওয়া। কেন গেছিল ওখানে? কাজ করতে, বেশি ইনকামের জন্য। নাগরাকাটা কাজ নাই এখন। সিকিমে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাল মহকুমা, নাগরাকাটা ও মেটেলি ব্লকের একাধিক শ্রমিক। এদের সিংহভাগই হয় চা বাগানের শ্রমিক বা চা শ্রমিক পরিবারের সদস্য। তেমনই একটি নাম কিলকোটা চা বাগানের 11 নম্বর লাইনের বাসিন্দা বিকেশ্বর উরাও। 3 সন্তান নিয়ে এখন দিশেহারা তার স্ত্রী। পেমেন্ট ভালো করে হচ্ছে না, এটার জন্য সবাই বাইরে গেছে। যদি ভালো করে কাজ হইতো, পেমেন্ট ভালো করে দিত, তাহলে যাইতো না। চা শ্রমিকদের অবস্থার উন্নতি দুরস্ত, বরং তৃণমূল সরকারের আমলে অবনতি ছাড়া আর কিছুই হয়নি। যারা এই যে এইভাবে 2টি পাতা 1টি কুড়ি এটা তুলে আর ভোরবেলায় আমাদের সুস্বাদু চা আমাদের বাড়ি অবধি পৌঁছে দেয়, তাদেরই ভাগ্যে কিন্তু ন্যূনতম মজুরিটা জোটে না।
এমনটাই অভিযোগ শ্রমিকদের। সংসারই চলে না ঠিক মতন। হ্যাঁ চা বাগানে যদি মিনিমাম ওয়াজ লাগু হইতো হ্যাঁ তাহলে চা বাগানের শ্রমিকরা বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতো না। টাকা পয়সা নিয়ে আমাদের সমস্যা, বাচ্চা কাচ্চাকে পড়ানো খুব সুবিধা কত করে হাজিরি পাচ্ছে? আমাদের বাগানে 240 টাকা হাজিরা, এখনো 250 টাকা হয় নাই। তৃণমূল জমানায় চা বাগানগুলোতে কাজ না থাকা, ধুঁকতে থাকা চা বাগান, যে কারণেই সেখানে কাজ না পেয়েই বিকল্প হিসাবে বহু শ্রমিক চলে এসেছিলেন এই ধরনের কাজে। এই শ্রমিকরা এই কাজের জন্য দক্ষ নন, তারা মূলত চা বাগানের শ্রমিক, চা বাগানে কাজ করতেন তারা। সবাই জানেন কি ছিল। আমরা এখন আমাদের সরকার মাননীয় শুভেন্দু অধিকারীর যে নেতৃত্বে এখন 2 মাস হয়েছে, নিশ্চিতভাবে ওখানে সেই যে সমস্যাগুলি মিটিয়ে যাবে। চা শ্রমিকদের দাবি সামান্যই, মজুরি নিশ্চিত করা হোক আর কাজের পরিবেশ ফেরানো হোক, তাহলেই আর ঘর ছাড়তে হবে না কাউকে। পরিযায়ী হয়ে এভাবে প্রাণটা বেঘরে চলে যাবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাস্তার বোর্ড অনুযায়ী কাজ নাকি শেষ, সময়সীমায় পার বহুদিন আগে, কিন্তু ঝাড়গ্রামের বিনপুর 2 নম্বর ব্লকের মানুষ জানেন এই কথাটা কত বড় মিথ্যে। তৃণমূল জামানায় কাজ হয়নি, মিলেছে শুধু শুকনো প্রতিশ্রুতি, জুটেছে দুর্ভোগ যা এখনো শেষ হয়নি। বিনপুর 2 নম্বর ব্লকের নারায়ণপুর থেকে ঝাড়খণ্ডে ঢোকার গুরুত্বপূর্ণ রাস্তা এটা। তবে রাস্তা তো নামেই, কারণ এতে পা রাখার অবস্থাই নেই। খাতায় কলমে 2026 সালের এপ্রিল মাসেই এই পথের কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বোর্ডও সে কথাই বলছে, কিন্তু বাস্তব সম্পূর্ণ আলাদা। কতদিন ধরে এরকম হয়ে গেল মোটামুটি 2 বছর, করতে পারেনি রাস্তাটা। ঠিকাদার কি কাজ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, ঠিকাদার কাজ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, আসেনি তো। এই রাস্তার মধ্যে কালভার্ট আছে 2টো এবং সাইডে গার্ডওয়াল আছে কালভার্টের, আর পিচ তো বিছায়নি, শুধু গুটি বিছিয়ে রেখে দিয়েছে। বোর্ডে কি দেওয়া আছে, কাজ শেষ হয়েছে বলে লেখা রয়েছে? বোর্ডে লেখা আছে কাজ শেষ হয়ে গেছে বলে। 4 মাসে শেষ ছিল, 4/26। কাজটা সম্পন্ন হবে? না না, আমি তো মনে করছি না, এর দ্বারা হয় বলে মনে করছি না। 2 বছর ধরে করতে পারেনি, এটা 3 বছর চলছে, আর কি করে এই অবস্থায় কাজ করবে? ঠিকাদারি সংস্থার চরম গাফিলতি ও দুর্নীতির মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। অল্প বৃষ্টিতেই রাস্তার উপর তৈরি হওয়া 2টি কজওয়েতে জল বেড়ে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা তৈরির নামে দুর্নীতি করে সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে। কাজ শেষ না করে ঠিকাদার কি করে চলে যেতে পারে? তৃণমূল জামানার কাঠমানি রাজ, এই বিপদের মূলে স্বরূপস্থানীয়রা। এমন উদাহরণ অবশ্য একাধটি নয়, অনেক রয়েছে, অভিযোগ স্থানীয় বিধায়কেরও। গত 15 বছর ধরে এরকম বহু রাস্তা এবং ছোট ছোট ব্রিজ, সেতু, ঠিক আছে, এইগুলো হচ্ছে যে ম্যাক্সিমামই হচ্ছে ইনকমপ্লিট বা ডেফিসিট বা কিছু একটা ডিফেক্ট হয়ে রয়েছে আর কি, ঠিক আছে। তো সেগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে এবং দরকার হলে সে তদন্ত করে আমরা সেটাকে দেখবো আর কি। দুর্ভোগ দূর করার পথ দ্রুত বের করুক প্রশাসন, এটাই এখন চাইছেন এলাকার মানুষ। নতুন সরকার তো ক্ষমতা এসেছে, এই রাস্তা কি নতুন করে নির্মাণ হবে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিনপুরবাসী। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দী, TV9 বাংলা।